দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। এবং আজ আমাদের অতিথি আছেন যিনি, তিনিও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকেই আমাদের সঙ্গে যোগদান করছেন এবং আপনাদের চেনা মুখ। তিনি হলেন অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য আপনার গ্রিন চ্যানেলে। গত পর্বে আমরা কথা বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দৌড়ঝাঁপ, সেগুলো এবং এর পরিণতি কি দাঁড়াতে পারে তা নিয়ে। আমাদের ইচ্ছে ছিল ইমিগ্রেশন ইস্যুতে কথা বলবো, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা হয়নি। এজন্য আজকে প্রধানত আমরা ইমিগ্রেশন প্রসঙ্গে কথা বলবো। আমি বলেছিলাম, এর আগে উল্লেখ করেছিলাম যে যদিও আপনার সঙ্গে একাধিক আলোচনা এর আগে আমরা দেখেছি, আপনি বলেছিলেন যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নেবার পর গত 4 বছর ধরে ইমিগ্রেশন বা অভিবাসনের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ব্যারিয়ার, প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন বা ইমিগ্রেশনের সুযোগগুলোকে সংকুচিত করবার জন্য নানা ধরনের এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনিশিয়েটিভ তিনি নিয়েছিলেন, জো বাইডেনের ক্ষেত্রে সময়ে দায়িত্বের পর সেগুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে। ট্রাম্পের আগে ইমিগ্রেশনের ক্ষেত্রে যে ধরনের নীতি ছিল, যে ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, সেটা ফিরে আসবে। কিন্তু সিএনএন একটা বিস্তারিত রিপোর্ট করেছে, বলেছে যে চাইলেও জো বাইডেন হঠাৎ করে পরিস্থিতি পাল্টাতে পারবেন না, বরং জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রবর্তিত নীতি নিয়মগুলোকেই ইনহেরিট করবে। আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন। আসলেই কি তাই ঘটবে? আমি বলছি ওটা সেটা কি, যেহেতু ট্রাম্প রেখে যাচ্ছে, রাতারাতি তো কোনো গভর্নমেন্ট পলিসির সাথে সাথে মানে দ্য টাচ অফ এ ইঙ্ক এটা পরিবর্তন হয় না। কিন্তু আমি বলি যেমন এক্সিকিউটিভ অর্ডার দেওয়া আছে, কিছু রেগুলেশন জারি করা আছে, এক্সিকিউটিভ অর্ডার দ্বারা খুব কুইকলি রিভার্স করে দেওয়া যায়। যেগুলো রেগুলেশনের আবার রুল মেকিং প্রসেস আছে। এটা রেগুলেশন ড্রাফট করে থ্রো করতে হয় পাবলিকের কাছে, তার উপরে হিয়ারিং হয়, তারপরে রেকমেন্ডেশন আসে, তারপরে ফাইনালাইজড হয়, এর একটা কমিটি থাকে। তো সেগুলা কিছু রেগুলেশন একটু সময় সাধ্য ব্যাপার, বাট এটা ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেন বলছে সে এগুলা রিভার্স করবে। এবং বাইডেনের 47 ইয়ার্স পলিটিক্যাল ক্যারিয়ারে বলছে ভাইস প্রেসিডেন্ট রিভার্স করবে, সেটা রিলাই করা যায়, নির্ভর করা যায় যে সে যখন বলছে রিভার্স করবে তখন করবে। এটা ট্রাম্পের মতো প্রেসিডেন্ট না যে এখন সকালে একটা বললো, বিকেলে একটা বললো, তারপরে আবার I change my mind, I will not do it. No, these are very গাম্ভীর্য সম্পন্ন ব্যক্তিত্ব, পলিটিক্যাল ব্যক্তিত্ব, পাবলিক ফিগার, যারা এই আমেরিকার যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু বড় বড় পদ অলঙ্কৃত করে এই পর্যন্ত আসছে। তাদের কথার একটা ভ্যালু, মর্যাদা, গ্র্যাভিটি আছে, এবং চট করে বলে দেন না, আবার চট করে উঠায়ও নেন না, চট করে এটা রিভার্স মানে ইউটার্নও কম মারেন। সেক্ষেত্রে বোঝা যায় যে বাইডেন সেটা। তাছাড়া বাইডেনের আর একটা কথা বলছে যেটা ইমিগ্রান্ট কমিউনিটির জন্য খুবই আশাব্যঞ্জক। উনি বলছে ফার্স্ট 100 ডেজের ভিতরে আমি বিল পাঠাবো কংগ্রেসের সেনেটে টু 11 মিলিয়ন আনঅথরাইজড ইমিগ্রান্টকে লিগাল করা। দ্যাটস এ ম্যাসিভ প্রবলেম থিংস। আমার এখানে একটু মানে হতাশা আছে যে এইটা পাস হয় কি না হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। তার কারণ আমি আপনাকে বলি, একটু হিস্ট্রি যদি বলি তাহলে হতাশাটা তো আপনি বুঝতে পারবেন। এই প্রসেসটা আজকে থেকে চলছে না, এটা ব্যাক ক্লিনটনের আমল থেকে চলছে। ক্লিনটনও চেষ্টা করেছিল, কিন্তু কিছু সেনেটর, মেনলি রিপাবলিকান সেনেটররা সেটা ব্লক করে দেয়, সেটা হয় নাই। ক্লিনটনের পরে বুশ, প্রেসিডেন্ট বুশ, জুনিয়র বুশ, সেও চেষ্টা করেছিল, এখন তারাও সেটা পায়নি। চেষ্টাটা আমি মনে করি বুশ প্রেসিডেন্সির চেষ্টাটা অত্যন্ত সিনসিয়ার ছিল। তার কারণ বোথ সিনিয়র বুশ, জুনিয়র বুশ, এরা আবার এদের একটা ক্যারেক্টার ছিল, এরা যেটা করতে চাইতো সেটা করে ছাড়ার চেষ্টা করতো, দৃঢ়তা ছিল ক্যারেক্টারে। তারাও সেটা পারে নাই কংগ্রেস সেনেটে অপোজিশনের জন্য। এখন এখানে সেনেট যদি রিপাবলিকানদের হাতে যায় তাইলে বাইডেন এটা করতে পারবেন না। আর সেনেট যদি রিপাবলিকানদের হাতে না, সুইং ভোটে ডেমোক্রেটিকের কাছেও আসে, ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। তার কারণ ওই
ওই যে বিভিন্ন স্টেট গুলো আছে সাউথে, যেখানে ডেমোক্রেটিক সেনেটররা, ডেমোক্রেটিক কংগ্রেসম্যানরা এই সমস্ত ইমিগ্রেশন ইস্যুতে একটু ভীত সন্ত্রস্ত থাকে, খুব কড়া স্ট্যান্ড নেয় না অনেক ক্ষেত্রে, তারাও কারণ বিরোধী। তাদের ভোটার হয়তো ম্যাক্সিমাম হোয়াইট, এ কারণে নাকি? হোয়াইট ওই পলিটিক্যাল কনসিডারেশনে তারাও সরে থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে আমি জানি না বাইডেন সাকসেসফুল হবে কিনা। আচ্ছা, আহ, এখানে এই ১১ মিলিয়নের কথা যে আপনি বললেন, ধরেন এটা যদি কংগ্রেসের সিনেটে আইন পাস হয়ে যায়, মানে জো বাইডেনের ঘোষণাটা কার্যকর হয়ে যায়, তো এখানে বাংলাদেশীদের কি সুবিধা অসুবিধার ব্যাপার আছে বলেন তো? মানে আমাদের বাংলাদেশেরও বহু লোক আছে যারা আনঅথরাইজড, যেমন আচ্ছা, লিগ্যাল না, যাদের আচ্ছা, গ্রিন কার্ড নাই, যাদের পলিটিক্যাল অ্যাসাইলাম আছে বা ইললিগালি আছে, জি, একসময় সিএসএস লোকাল লিগালাইজেশন কেস করে সেইভাবে পড়ে আছে, বিভিন্ন যাদের ডিপোর্টেশন অর্ডার ঘাড়ে নিয়ে ঘুরছে, গুড নাম্বার অফ বাংলাদেশি আছে এখানে, এবং তারা হুম, এই সমস্ত আইনে পড়ে যাবে এবং তাদের তখন দরজা খুলে যাবে যে আচ্ছা, আচ্ছা, লিগাল হয়ে যাওয়া। and it's going to be pretty easy because এটা হবে রেসিডেন্সি বেস রিকোয়ারমেন্ট, যে কে কত আগে ঢুকছে, কতদিন ধরে এখানে আছে তার উপরে। সেই সমস্ত এভিডেন্স ইজ নট ডিফিকাল্ট। যারা আছে তারা সব জায়গায় আছে, কেউ এক জায়গায় জি, অবস্থান করলে তার একটা সোশ্যাল লাইফ থাকে, পলিটিক্যাল লাইফ থাকে, মেডিকেল লাইফ থাকে, সো ইন্ট্যাঙ্গেল হয়ে যায়, লিভিং লাইফ থাকে, লিভিং করতে গেলে তো থাকার জায়গা হয়, জি, বিভিন্ন গ্যাস বিদ্যুৎ বিল, বিভিন্ন ধরনের কর্মসংস্থান, বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট সেখানে থাকে, নতুবা তো মানুষ থাকতে পারে না। তো এইগুলা ইজি হবে করা। তো সেইটা বাইডেন করবে, আমি আশা করব যদি বাইডেন সাকসেসফুল হয়, বাট আমার যথেষ্ট ডাউট আছে, আমি সত্যি কথা ডাউট বলছি। আছে। আচ্ছা, আরেকটা হলো যে পলিটিক্যাল অ্যাসাইলাম এর জায়গাটায় যদি আসি, আমাদের বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে আসেন এর মধ্যে সর্বাধিক সংখ্যক পলিটিক্যাল অ্যাসাইলাম আমার ধারণা, এবং তারপরে হয়তো ফ্যামিলি ইমিগ্রেশন এর মধ্য দিয়ে আসে। তো আ আপনার আমরা তো জানি যে বারাক ওবামা ক্ষমতা ছাড়ার আগে বছরে গড়ে বোধহয় ১ লাখেরও বেশি মানুষ পলিটিক্যাল অ্যাসাইলাম পেত যুক্তরাষ্ট্রে, তাই তো? এটা যে এটা পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট, এটা কি জিনিস আমি আপনার বলি, এটা ওই অ্যাসাইলাম বা রেফিউজি স্টাডি দেওয়া হয় আইনের দুইটা ধারায়। জি, ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের আন্ডারে ২০৯ ধারায়, ২০৮ ধারায়। ২০৮ ধারায় যারা পলিটিক্যাল অ্যাসাইলাম ভিতরে সিক করে, আর আচ্ছা, ২০৯ ধারা যারা বিভিন্ন ইউনাইটেড নেশনস এর রেফিউজি ক্যাম্পে আছে ওয়ার্ল্ড ওয়াইড, জি, সেখান থেকে ওয়েস্টার্ন কান্ট্রি গুলা প্রতি বছরে এক চাঙ্ক লোক নেয়। এরা জি। ২০৯ ধারায় ঢোকে রেফিউজি হিসাবে। আবার অ্যাসাইলাম যারা করে তাদের বাই লিগ্যাল ডেফিনেশন তারাও রেফিউজি। সো সেটা দেয়া তাহলে হয়। তাহলে রিফিউজি ১ লাখের বেশি, ১,২৫,০০০ বোধহয় সম্ভবত বারাক ওবামার ওইরকমই শেষ বছর দেওয়া হয়েছিল। আর যেটা ক্লিনটনের সময়। বলেন। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের শেষ বছর বোধহয় এটা ১৮,০০০ এ নেমে এসছে। 18,000 ১,২৫,০০০ টাকা গত বছর 18,000 এ নেমে আসছে। হ্যাঁ। ১৮,০০০ এ নেমে এসছে। এইটা কি আগের পরিমাণে যাবার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যাবে। তার কারণ কি আমি আপনাদের বলি। ওয়ার্ল্ড এর যারা এই জেনেভা কনভেনশন 1951 এর সিগনেটর এবং 1967 এর লন্ডন প্রোটোকলের যারা সিগনেটর, অন্যান্য দেশের কান্ট্রি গুলো তারা কমপ্লেন করছে আমেরিকা এত কম নাই কেন? জি, আমেরিকা এত কম নাই কেন? ওদের শেয়ারটা একটু কম হচ্ছে কেন? এখন আচ্ছা, সেক্ষেত্রে আন্তর্জাতিক একটা চাপ আছে যে ইউএস তো এই সমস্ত কনভেনশন যখন হয়েছে তখন ইউএস প্লেড লিডিং লিডিং রোল, যে জি, যারা একটা ভ্যালু নিয়ে, অর্থাৎ পলিটিক্যাল ভ্যালু নিয়ে নির্যাতিত হচ্ছে, তাদের প্রোটেকশন দরকার আন্তর্জাতিকভাবে। ইউএস প্লেড এ ভেরি লিডিং রোল, এখন সেই ইউএস এখন লিস্ট রোল প্লে করতেছে টু গিভ দেম shelter by জি। asylum. That's unacceptable to many other Western countries. জার্মানির চ্যান্সেলর, ভদ্র মহিলার নাম কি? অ্যাঞ্জেলা মেরকেল। অ্যাঞ্জেলা মার্কেল বলে যে এই আমেরিকা ইজ নট শেয়ারিং ইটস বার্ডেন, ইটস রেসপন্সিবিলিটিতে ফেল করছে। তো সেক্ষেত্রে এটা মনে হয় বেড়ে যাবে। তার কারণ আমেরিকার মতো দেশে অত্যন্ত 10,000, ইভেন ওবামার সময় সিরিয়াতে পর্যন্ত তারা রেফুজি আনার নিছিল, যদিও ওই বেটিং আর যে টেরোরিজম চেকটা একটু কড়া করার কথা বলা হয়েছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় নাই।
এটা প্রথম যখন এই কোটাটা পরিবর্তিত হয় প্রথমে 1990 অ্যাক্টে, সেই সময় সিনিয়র প্রেসিডেন্ট বুশ ছিলেন, উনি নির্ধারণ করছিলেন 155,000। আমার মনে হয় ক্লিনটন এসে একটু বাড়াইছিল, তারপরে কমতে আসে, বিভিন্ন সময় কমে এসে এটা দাঁড়িয়েছে লাস্টলি 18,000 দাঁড়িয়েছিল, এবং গত বছর ট্রাম্প চেষ্টা করছিল আরো কমানোর, ওটা কিন্তু কমে নাই, মানে আরো ট্রাম্প কমানো যদি থাকে এটা একদিন শূন্যে চলে আসতে পারে হয়তো, নাকি এরকম আসতে অবস্থা পারতো। অনেক। হ্যাঁ, 15,000 করার করেছিল, বাট সেটা পাস হয়, সেটা মানে আলটিমেটলি করা হয়নি। তারপরে আরেকটা হলো যে পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভিসা নিয়ে টুরিস্ট হিসাবে এসে অ্যাসাইলাম সিক করে, তাদের ক্ষেত্রে ধরেন তাদের ওয়ার্ক অথরাইজেশন পাওয়া, সোশ্যাল সিকিউরিটি পাওয়া, এগুলো অনেক মানে সময়টা বাড়িয়ে দিয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়। আগে যেটা ৬ মাসে পাওয়া যেত সেটাকে ১ বছরে নিয়ে যাওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে এগুলো আবার আগের জায়গায় ফিরে যেতে পারে? আমার মনে হয় এগুলো আগের জায়গায় ফিরে যাবে, এবং এগুলা কুইকলি ফিরে যাবে। এগুলা জি। জাস্ট পলিসি অর্ডার দিয়ে করা হয়েছে, এগুলা তেমন কোনো রেগুলেটরি চেঞ্জ টেঞ্জ দিয়ে করা হয়নি। সো এগুলা কুইকলি ফেরত যাবে। সো আরেকটা হলো যে ফ্যামিলি ইমিগ্রেশন, যেটা আমরা জানি যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট হবার ক্ষেত্রে আরেকটা মানে আমার ধারণা দ্বিতীয় বৃহত্তম সোর্স হয়তো এটা। যে পারিবারিক পদ্ধতিতে মানে এখানে আসা। তো সেটার ক্ষেত্রেও তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কড়াকড়ি হাম্বি-তাম্বি শোনা গিয়েছিল। তারপরে যুক্তরাষ্ট্রে বাই বার্থ সিটিজেনশিপ সেটা নিয়েও কথা শোনা গিয়েছিল। আপনার ইয়েস, কি মনে আমি হয় ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগে সে আরো কিছু করতে পারে এরকম আশঙ্কা করছেন কি আপনারা? না, আমি আশঙ্কা করছি না। কিন্তু কিছু লোকে করছে, আমি জানি। আমি আপনারে বলি কেন আমি আশঙ্কা করছি না। তার কারণ তার হাতে সময় নেই। এক আলো সে অনেক কিছু ইলেকশন বিভিন্ন কিছু তার ডেপুটির কাছে দিয়ে দিছে যে আমি এইগুলা নে, সে এখন মিটিং করছে লয়ারদের সাথে পার্ডন নিয়ে, নিজের এই বাঁচা নিয়ে। নিজের বাঁচা নিয়ে। এই আর হচ্ছে কি, আর হচ্ছে যে আইন চেঞ্জ, ইমিগ্রেশন আইন চেঞ্জ করার কোনো ক্ষমতা ট্রাম্পের নেই, তার কারণ হাউস তার কন্ট্রোলে না। কিছু কিছু জিনিস আছে আপনার আইন চেঞ্জ করতে হয় কংগ্রেসের মাধ্যমে বিল করে, সেই ক্ষমতা তো তার নেই। তো সেটা নেই। আর একটা হচ্ছে, আর একটা মেজর ব্যাপার সে বলতে, এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হবে না? না, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি আইন চেঞ্জ করতে পারছেন না। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যেমন ইমিগ্রেশনে লয়ে বলা আছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট করা যায়, হি ক্যানট সে যে নো পলিটিক্যাল অ্যাসাইলাম আর গ্রান্ট হবে না দেশে, তা সে পাওয়ার নেই। তার কারণ তার কংগ্রেসে বিল উঠতে হবে, সেনেটে পাস হবে, তারপরে প্রেসিডেন্ট সাইন করলে সেটা আইনে পরিণত হয়। তার তো সেই পাওয়ার নেই এখন। মানে জি, কংগ্রেস তো ডিভাইডেড। জি। এক হাউস ডেমোক্রাট রা কন্ট্রোল করছে, আর এক হাউস রিপাবলিকানরা কন্ট্রোল করছে। তো এখানে তো সে পাওয়ার তার নেই, সে সেটা করতে পারবে না। এই জন্য ট্রাম্প মেজর কোনো ইমিগ্রেশন চেঞ্জ করতে পারে না, আইন চেঞ্জ করতে পারে না। সে চেষ্টা করেছিল, যেমন আপনি বললেন ফ্যামিলি ইমিগ্রেশন, সে বহুবার চেষ্টা করেছে ফ্যামিলি ইমিগ্রেশন বাদ দিয়ে দিতা, এবং একবার ডেমোক্র্যাটরা রাজি হয়েছিল যে ওকে তুমি করো, এই ডিরিমারদের অ্যাক্ট পাশ করে দাও, আমরা ওটা স্যাক্রিফাইস করছি একটা কম্প্রিহেন্সে। তারপর সে সাথে ইউটার্ন মেরে সরে গেছে, সে সেটা করে নাই। তার কারণ তার হোয়াইট হাউসে কয়েকজন ডেপুটিতে আছে, যেমন স্টিফেন মিলার, দিজ আর কট্টর ইমিগ্রেশন বিরোধী লোক। তারা ইমিগ্রেশনে কেউ কোনো বেনিফিট পায়, তারা সেটা চায় না। যার জন্য ট্রাম্প বললেও এরা তার ঘুরায় ফেলাই দেয় পরে যায়। তো এই জন্য সেইটা স্যার মেজর, সে কিছু পলিসি চেঞ্জ করতে পারছে। পলিসিটা তো আইন না, আইনের উপরে পলিসি হয়, সে চেঞ্জ করতে পারছে। আপনি দেখছেন অনেক এক্সিকিউটিভ অর্ডার কোর্ট বাতিল করে দিয়েছে, কোর্ট ব্লক করে দিয়েছে। সো এটা যদি কংগ্রেশনাল আইন হইতো তাহলে ব্লক করা কঠিন ছিল কোর্টের জন্য। তখন কনস্টিটিউশনাল চ্যালেঞ্জে যদি এই আইনকে বাতিল করা যাইতো, কোর্টের পাওয়ার আছে বাতিল করে দেওয়ার, ইফ ইটস ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, কিন্তু ব্লক টলক করাটা হইতো না। বাট কোর্টের ট্র্যাডিশন এদেশে যে কংগ্রেস যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো আইন পাশ করে, তাইলে ইট গোস দি রেশনাল বেস স্ট্যান্ডার্ড, যে কোনো ওয়ে ইফ ইট মেক সেন্স ইটস পাস, ইটস গুড। যেমন ধরেন কোন রেশিয়াল কালারের পরে কোনো আইন টালন করলে মাইনরিটি, তখন হাইয়েস্ট স্ক্রুটিনি স্ট্যান্ডার্ড, কোর্ট খুব থরলি এইটা এক্সামিন করে খুব কঠোর ভাবে, সেই সব আইন বাতিল হয়ে যায়।
কিন্তু ইমিগ্রেশনে ইউজুয়ালি কোর্ট কোনোদিন কোনো আইন বাতিল করতে চায় না। ওকে, এটা সরকারের ব্যাপার, কংগ্রেসের ব্যাপার, তারা করেছে, আমরা এটা বাতিল করতে যাবো কেন? I mean, they don't show much care about the immigrants. So that's what it is. That's how it worldwide state functions that way. তার কারণ সিটিজেনের অধিকারটা বড়, নন সিটিজেনের অধিকারটা অত বড় না, অগ্রাধিকার কোর্ট কাছারিতে পায় না যে কোনো দেশে, শুধু আমেরিকা না। তবে আমেরিকায় ইমিগ্রান্টদের রাইট আমি বলবো অনেক বেশি, অনেক অনেক বেশি। সো ট্রাম্প কিছু করেছে, ওই যেমন আপনি অ্যাসাইলামের কথা বললেন, তারপরে হেলথ প্রোক্লামেশন করেছে যে বিভিন্ন পাবলিক চার্জের ব্যাপার করেছে, এগুলাও আগের পর্যায়ে সরে চলে যাবে। সিটিজেনশিপ কড়াকড়ি করেছে পলিসি করে, এটা বাতিল হয়ে যাবে, আগের পর্যায়ে চলে যাবে বাইডেন। তার যে কট্টর ইমিগ্রেশন নীতি, এইটা অনেকটা উদার নীতিতে চলে যাবে, যা আগে ছিল। আমি মনে করি না যে খুব আগে যে চরম উদার নীতিতে যাবে, সেটা মনে করি না, এটা মডারেট উদার নীতিতে যাবে। ওবামা বাইডেনের সময় কট্টর ছিল না, চরম উদারও ছিল না, উদার ছিল, সেটা আপনি মনে করেন ওবামা বাইডেনের সময় এদেশের তো সবচেয়ে বেশি লোক ডিপোর্টেশন হয়েছে, তারা ধরে ধরে সবচেয়ে বেশি লোক, কিন্তু তাদের ক্যাটাগরি ছিল যে এই মানে সিরিয়াস ক্রিমিনাল আগে যাবে, সেক্স অফেন্ডার আগে যাবে, মার্ডারার্স, ড্রাগ ডিলার্স আগে যাবে, তারপরে সেক্স অফেন্ডার, তারপরে ফেলনি অফেন্স যারা করছে তাদের ধরে ধরে পাঠাই দেওয়া হতো। এই ধরনের একটা প্রায়োরিটি সাধারণ ইমিগ্রেশন প্রত্যাশীদের মধ্যে ওরকম প্যানিক বা আতঙ্ক তৈরি করে নাই তারা। না, সেটা ছিল না, অনেক লিনিয়েন্ট পলিসি ছিল, এবং ইমিগ্রেশনের অফিসারদের, অ্যাডজুডিকেটরদের পরে ম্যান্ডেট ছিল তোমরা মানুষকে ভালোভাবে ট্রিট করবে, কার্টেসি দিয়ে, সম্মান দিয়ে, খারাপ কথা বলে না, অশোভন আচরণ করে না, এগুলো সব ছিল। কেউ অশোভন আচরণ করলে তার বিরুদ্ধে কমপ্লেন দেওয়া যেত অফিসারের বিরুদ্ধে, এগুলা অফিসে ওইগুলার পোস্টার টানানো ছিল। সে পর্যায়ে ফেরত যাবে যদি প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে। ইফ ক্যান প্রেসিডেন্ট মেক দ্য অর্ডার, হি ক্যান আনমেক দ্যাট অর্ডার, সেটা সে বাতিলও করতে পারে, তো সিম্পল, সেইটা করতে পারে। তবে আপনার মাইন্ডসেট একটা হচ্ছে কি, ট্রাম্প 4 বছরে যে অফিসারদের যে মাইন্ডসেটটা করেছে পলিসি দিয়ে, এবং ওই সব লোকদের হায়ার করেছে যাদের কাছে হয়তো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছে, বলে ঠিক আছে এগুলাই আমার এই শয়তানিতে যোগ দেবে কিছু কট্টর লোক, তাদের তো সরানো একটু কঠিন। এই প্রশ্নটাই আপনাকে করি যে ইমিগ্রেশন কেস দ্রুত নিষ্পত্তি করা, মানে বেশি দিন ঝুলায় না রাখা, দ্রুত নিষ্পত্তি করে যাদেরকে ডিপোর্ট করতে হবে তাদেরকে দ্রুততম সময়ে ডিপোর্ট করা, এই ধরনের উদ্দেশ্য নিয়ে তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় অনেক ইমিগ্রেশন জাজ নিয়োগ দেওয়া হয়েছে নতুন। তো আপনি বলছিলেন যে তাদেরকে আসলে দেখে শুনেই নিয়োগ দেওয়া হয়েছে, যে তারা হয়তো এন্টি ইমিগ্রেশন বা নেগেটিভ। এদের ক্ষেত্রে এখন কি হতে পারে, এই জাজদের ক্ষেত্রে কি হতে পারে? শুনেন, জাজরা বহাল থেকে যাবে। এখন যদি উপরের নির্দেশ আসে যেন ফলো দিস এবং মানুষের রেসপেক্ট করো, এসব জাজরা অনেক দূর তাই অ্যাটিটিউড কমে যাবে, মানে অনেকটা অ্যাডাপ্ট করবে তারা সিচুয়েশনের ক্ষেত্রে। আর আমার হচ্ছে কি, অনেক সময় জাজদের উদ্দেশ্যে নিয়ে দিলে জাজরা তাদের নিজেদের একটা বিবেক আছে, তারাও তো মানুষ, একজন মানুষ। তা আমি দেখেছি যে ম্যাক্সিমাম জাজরাই খুব ভালো, খারাপ না, আমার অভিজ্ঞতা তাই। যেমন নিউ ইয়র্কের কথাই বলি, নিউ ইয়র্কে কয়েকজন জাজ ছিল, খুবই ডিফিকাল্ট জাজ ছিল, তাদের কোর্টে কোনো কেস হইতো না, এরা আমার কাছে গেলে একটু ঝামেলা পড়ে যেত, এসে কথাবার্তা বলা শুরু করে দিত। আমি কই যে তুমি তো এভিডেন্স এইগুলো দাও, অন্যগুলো তো তোমার চোখে পড়ছে না, আমি তো বুঝি না কেন চোখে পড়ছে না, করে দিতাম। তাহলে এইগুলো বললে তো, একদিন এক জাজরে গেছে, জাজ উইলিয়াম এফ জেনকিন, তার একটা বড় হিস্ট্রি আছে আমার সাথে, তার বিরুদ্ধে আমি কেস দিছিলাম। তো সেই কেসে এই যে এফবিআই ডাইরেক্টর জেমস কমিস হলো অন দ্য আদার সাইডে। আপনি জজের বিরুদ্ধে কেস দিছেন? Yes. So and it went all the way to the Second Circuit, and FBI director James Comey যে পরে নিউ ইয়র্কের এসেছিল এই কেসে। So we conferenced this case.
জসিম চৌধুরীর কেসে। সো তারপরে তারা কনসিড করেছে, পরে কনসিড করে আচ্ছা আবার আমারে আমার 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 ইয়ে মেনে নিছে, পাঠাই দিচ্ছে। আই ওয়ান দ্যাট কেস। তো এই গল্প টেলিভিশনে না বললে বলা ঠিক হবে কিনা জানি না। জাজ আমারে ডেডলাইন দেয় 2 দিন আগে, হিয়ারিং এর 2 দিন আগে। বলে, তুমি সবাই ডেডলাইন দিলে হিয়ারিং এর দিন, আর আমার 2 দিন আগে দিলে কেন? আমার ওই দিন দাও। নো কমপ্লাই। I said, তারপর আমি কইলাম যে ওকে, নো, I think you are, you know, differently treating me and you don't have that right. তুমি এই কেসেতে রিকিউজ করো। রিকিউজ করো মানে তুমি এই কেসেতে সরে যাও, কেস অন্য কোর্টে পাঠাই দাও। এখন তো আচ্ছা বেকার পড়েছে, I have a motion to do it, যে তোমার গ্রাউন্ডিক্যালি you are severely biased against me. তো এটা And বলছেন আপনি? yes, and that will interfere with the administration of justice. লোক তো চোখ রাঙায় টাঙ্গায় ইয়ে টিয়ে করে, তারপরে কি বলবে না বলবে টের পাচ্ছে না, মুখ টুক লাল হয়ে গেছে। আর আমিও তো ছাড়া লোক না। জি আমাদের it will interfere with the administration of justice. You have grudge against me, and you can, as a judge, I cannot get justice before you. You are not impartial. And if you don't, I'm going to file a federal court, go to the federal court for a blanket recusal on my cases. এখন কি করে, বেকায়দায় পড়ে গেছে। এইভাবে তো জাজরা, কোনো লয়াররা কথাবার্তা কারোর সাথে বলে না, বুঝছেন না ঘটনা? ইয়ে করা, ও তো কার সামনে পড়েছে, ও বুঝছে। তারপরে কইছে আচ্ছা ওকে, ব্রিং ওয়েন এভার ইউ ওয়ান্ট টু ব্রিং। আবার ওই যে ডেডলাইনটা ইয়ে দিল, গুড বাই মিস্টার শেখ, গুড বাই, সরে গেল। এই জাজের সাথে আমার এর আগেও একটা ইয়ে নিয়ে হয়েছিল, যেহেতু আমি কেস নিয়ে ফাইট করতাম। সে আলো ওই লয়ারদের পছন্দ করতো যারা ইমিগ্রেন্টের কেস মোটেই ফাইট করতো না, ডিপোর্টেশন অর্ডার নিয়ে পাঠাই দিত। তো আচ্ছা একদিনের ঘটনা বলি আপনাকে, মজা পাবেন। হ্যাঁ। আমি গেছি আমি এক, আশা করি আমাদের আমার দর্শকরাও এটাকে হ্যাঁ, উপভোগ করছেন আপনার এই হ্যাঁ, অভিজ্ঞতাগুলো। আমি গেছি এক ক্লায়েন্ট, আমার সেই সপ্তাহে একটা বড় কেসে ডেপোজিশন ছিল। হোল সপ্তাহ আমি কোনো ইমিগ্রেশন কোর্টে যাচ্ছিলাম না। আমার উইক লং ডেপোজিশন ছিল, 4 দিন, একদিনই ছিল। জি তো আমি 9টা মোশন ফাইল করছি। ওই সপ্তাহে আমার 9টা কেস ছিল ইমিগ্রেশন কোর্টে, 9টা জাজের কাছে, যে আমি আসতে পারবো না এই। তা 8টা জাজ আমার মোশন গ্রান্ট করে ডেট চেঞ্জ করে দিছে, শুধু এই জাজ করে না। তো এরে বলছে কি এই ক্লায়েন্টে, তুই তোর লয়ার যে কয়দিন না আসবে, প্রতিদিন সকাল 9টায় আসবি, 5টায় যাবি। 3 দিন এই কাজ করেছে এই লোকটারে। এই জাজ তার পাওয়ার অ্যাবিউজ করে ওইখানে নিছে। তারপরে আমার অফিসে কল দিছে। আমি ডেপোজিশনে 4টার সময় বেরোইছি, বাসায় চলে যাব, এই সময় কল দিছে আমি অন্য জায়গায়। তা আমি আমার অফিসে বললাম যে ওরে শিগগিরই আসতে বলো অফিসে, আমি আসতেছি। তো গেলাম, আমি তো ওর পরে ফিউরিয়াস, যে তোমার 3 দিন ধরে এই জাজ তোমার এইভাবে হেস্তনাস্ত করেছে, আমাদের অফিসে জানাও নেই কেন? তা বলছে ভাই জানাই নাই, ভয় পাইছি কি এটা। ঠিক আছে ভাই, কালকে যাবো আমি, চল। তা আমি গেছি। জাজ আমারে দেখে করেছে কি, আমার কেসটা আগে ডাকছে সবাই, আগে ডেকে কোর্ট ভর্তি লোক প্যাক্ট, একজন 30 জন লয়ার হবে, সব মিলে 60-70 জন লোক হবে কোর্টে। আমারে প্রথম কাল, মিস্টার শেখ তুমি এই কয়দিন আসো নাই কেন? মানে খুব গরম মিজাজে। আমি রেসপেক্টফুল হয়েছি, জাস্ট মানুষ তো, আমি লয়ার, আমার রেসপেক্টফুল হওয়া উচিত। আপনারে খুব বেশি ন্যাক পাইলে আমি খেবি না, কিন্তু আমি অত্যন্ত পোলাইট ভাবে জিজ্ঞেস করছি, জাজ আমি তো আমার মোশনে বলে দিছি কেন আমি আসি নাই। তো তারপরে বলল কোর্ট তো সেটা গ্রান্ট করে নাই। কোর্ট গ্রান্ট না করলে তো তোমার অব্লিগেশন আছে আসা। টেকনিক্যালি সে এটা বলতে পারে, আমার অব্লিগেশন আছে, কোর্ট আমার রিলিভ করে নাই, অব্লিগেশন আছে। বলছে আমার তো কোনো ইয়ে হয় নাই। তারপরে আমারে কয় তোমার আমি অ্যাডমনিশ করবো। অ্যাডমনিশ হলো তিরস্কার করা, ইটস এ লিগ্যাল ওয়ার্ড, লয়ারদের সামকাম স্যাংশন করা, বুঝছেন এবারে? এখন জাজ এটা করতে গেলে তো আমি কিছু বলতে পারি না, তুমি আমার অ্যাডমনিশ করতে পারো না। সো ওই টেপ পাইতে সব, সো টেপ অন করে আর কি আমার অ্যাডমনিশ করা শুরু করেছে, যে তার এই হয়েছে, এই কয়দিন আসে নাই, ওই কয়দিন মোশন গ্রান্ট করা হয় নাই, অফিসে কল দিয়ে বলে দেওয়া হয়েছে মোশন গ্রান্টেড হয় নাই, তারপরে সেই খামখেয়ালি করছে, কোর্টের সাথে বিয়াদবি করেছে, এটা ওটা বলছে। আসলে তো বিয়াদবি না, আমি তো সেপ্রোপ্রিয়েট। তারপরে জাজ কাই, আই অ্যাডমনিশড ইউ, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? আই সে ইওর অনার, ডেফিনেটলি আই হ্যাভ এ লট টু সে। আমার অনেক কথা বলার আছে। যে তোমার কিছু বলার আছে? ডেফিনেটলি আমার অনেক কথা বলার আছে। তারপরে আমি প্রথমে বলেছি কি, ফার্স্ট অফ অল
with due respect, I refuse to be admonished. এখন মুখ টুক লাল হয়ে গেছে, লয়াররা তো ইনসাবঅর্ডিনেশন হচ্ছে, তোমার অ্যাডমনিশ করছে, ও বলছে যে আমি তো অ্যাডমনিশ হইতে চাচ্ছি, ও রিফিউজ করতে, অস্বীকৃতি জানাচ্ছে। তারপরে এনিথিং বলে, অফকোর্স নট সো সুন, যে আর কিছু বলবি করলে অফকোর্স বলবো, এত শীঘ্রই আমি ছাড়ছি না। তারপরে বলি যে ওকে, তুমি আমার পরে খুব বায়াসড, এই জন্য করতেছ। আমি তোমার কোর্টে আইন মনে হয় খুবই ভিন্ন দেখতেছি আমি, তার কারণ আমি এটা 9টা মোশন করেছি, 8টা জাজ গ্রান্ট করেছে, তুমি এইটা গ্রান্ট করো নাই, তো তোমার কোর্টে আইন তো ভিন্ন। 8টা কোর্টে তো দিয়ে একা আইন নাই, তোমার কোর্টে তুমি সেটা গ্রান্ট করো নাই, ভিন্ন তো। আর তারপরে আমি বলছি যে শোনো, তুমি সরকারি লয়ার ছিলে 2 মাস আগে, 2 মাস আগে সে জাজ হয়েছে, ওই চেয়ার দেয় বলছি, সরকারি লয়াররা তো ওই চেয়ারে বসে, আমরা এই চেয়ারে বসি, এই চেয়ারে তুমি বইছো এখানে। আমরা ওভার দ্য ইয়ার 10টাতে 15টা কেস করেছি মনে হয় একসাথে, এবং তুমি ভুলে গেছো, তুমি সবগুলা ঠকে গেছো আমার কাছে। এটা আপনি বলেন কি? ঠকে গেছে তো সে, আমি তো মিথ্যে করছি না। সে ঠকে, he has a dummy lawyer. He has no one match to me. So he lost each and every one of them. So সেই গ্রাজ নিয়ে, সেই রাগ নিয়ে তুমি এখন এটা আমারে করতেছো। তুমি 2 দিন আগে আমার কলিগ ছিলে, আজকে তুমি জজ হয়ে আমারে অ্যাডমনিশ করতেছো। once again I refuse to be admonished. আমি অস্বীকৃতি জানাচ্ছি অ্যাডমনিশড হওয়ার জন্য। তারপরে বলতেছি কি যে another thing, তুমি আমার ক্লায়েন্টরে এসে 9টাতে 5টা পর্যন্ত বন্দি করে রাখছো, কোন আইনে তুমি এটা করতে পারো? আমার ক্লায়েন্টের সিভিল অ্যাকশন আছে তোমার বিরুদ্ধে, তো কোন আইনি করতে পারো? এন্ড তুমি জানো সেটা আমি করতে পারি, আমি যদি প্রমিস করি কাউরে সেটা আমি রাখি। এই হিস্টোরি তুমি আমার কাছে ভালোই জানো, আমার সাথে কেস করে। এখন তো কি বলবেন না বললে টের হয়ে যায়। দ্যাটস এনাফ, তোমার কতদিন টাইম লাগবে তাই কও। বলে আমার কোন টাইম লাগবে না, আমি তো চলেই আইছি, অসুবিধা কি? টাইম যখন চাইছিলাম তখন দেও না, এখন টাইম দিতে চাচ্ছ কেন? বিকজ আই এম আপসেট, আই এম অ্যান্সারিং, তোমার প্রশ্নের উত্তর দিছি, তোমার বিহেভিয়ারের উত্তর দিছি বলে এখন টাইম চাচ্ছ। তোমার তো এত নাইস হওয়া দরকার নাই, ট্রায়াল এদার দাও, অথবা তুমি এই কেসের তো সরে যাও। আমার মনে হয় তোমার এই কেসের তো সরে যাওয়া উচিত। দ্যাটস লসেস। তুমি বায়াস, তুমি ইম্পার্শাল না, তোমার আমার ক্লায়েন্ট হ্যানে পাইতো না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য কেস উইথ মি। আমি ক্লায়েন্টের কাছে গেট আপ, টেক মাই ব্রিফ কেস, আমি নিজেও ব্রিফ কেসটা নিয়ে একটু টেক মাই ব্রিফ কেস, উঠি আটতে 5-7 লয়ার এসে বাইরে আমার কেউ জড়াই ধরে, কেউ হাক দেয় যে ইউ ডিড দ্য রাইট থিং, এই বুঝছে না, খারাপ কথাবার্তা বলছে, আসল ফসল জজ সাহেবরা তো যথেষ্ট বোকা। এরা তো মানে বাংলাদেশ থেকে শিখে আসা উচিত যে লয়ারদেরকে বা ক্লায়েন্টদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়। সেটা নো ভাই, শায়েস্তা তো করবে, কিন্তু লয়ারও তো আছে যে যারা আইন জানে। আমি তো ওখানে আইন না জেনে যাই না, আমি তো জানি যে ওর বিহেভিয়ার কি, আমি তো তারে গ্রাউন্ডে ধরেছি। লয়াররা তো এদেশের লয়াররা, ম্যাক্সিমাম লয়াররা জাজদের সামনে কথা বলতে চায় না। কি বলছে, যা ধমক দিলে আমি দেখছি এইখানে, সে ঘটনা আরেকদিন বলবো, এইখানে দেখছি যা যে ধমক দিছে, লয়ার কোর্টরুমে বেহুশ হয়ে পড়ছে। বাঙালি ক্লায়েন্ট দৌড়ে এসে আমার হাত পাও ধরা সরে, ভাই আমরা কি করবো কলে বসে থাকো, কিছুই হবে না, আমি আছি, বুঝছে না বাড়া। পরে সেই কেস আমি গ্রান্ট করাইছি। তো এরকম অনেক হিস্ট্রি। সেলিম ভাই, আমি বুঝতে পারছি। সেই জাজ খুব ছিল, কিন্তু তার কাছ তো সে করতো কি, কোন কেস গ্রান্ট করতো না, যেটা ডিনাই করতে পারবে না সে কইতো যে পরে জানাবো, আর জানাতো না 2-3 বছর ধরে। সেই জাজ বুঝছে না, সে এখন নাই, সে রিটায়ার করে গেছে প্রাইভেটলি। তার সাথে পরে আমার দেখা হয়েছে, গল্প বলবো একদিন। আমি আপনার এই গল্প অনেক এনজয় করেছি, উপভোগ করেছি। নিশ্চয়ই আমাদের দর্শকরাও বিরক্ত হন। আমরা মাঝে মাঝে এ ধরনের আপনার কাছ থেকে মজার অভিজ্ঞতা শুনবো, এবং সেই একই সঙ্গে আমরা ইমিগ্রেশনের বিভিন্ন রকম আমাদের কয়েকজন বাঙালি ইন্টারপ্রেটাররা আছে, ওনরা আমার অনেক সময় সতর্ক করছে, সেলিম ভাই আপনি এই ধরনের বড় বড় মানে স্ট্যান্ড নেন জাজদের বিরুদ্ধে, ওরা যদি আপনার বিরুদ্ধে কিছু করে করুক, অসুবিধা নাই। আমার ক্লায়েন্টের ইন্টারেস্ট তো আমার প্রোটেকশন নিতে হবে। ও তো মনে করে আমি ওর দেবতা, ও তো মনে করে আমি টাইগার। এখন যদি আমি ওরে বিক্রি করে দিয়ে চলে যাই, তাহলে তো আমার ইয়েটা থাকে না। আর আমি কোর্ট কাছারি তো না জেনে যাইতাম না, বুঝছেন তো। এইসব জাজরা যে সমস্ত কোর্টে কেস করে নাই, আমি তার চেয়ে অনেক বড় বড় কোর্টে অনেক বড় বড় কেস করেছি। সো আমি জানি তো কোথায়
আমি জানি কোথায় কোন জাজ ইয়ে করে। এই যখন ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে আমি বহু কেস করেছি, সুপ্রিম কোর্টে বহু সিভিল ট্রায়াল করেছি, এইসব জাজরা ওইসব ধারের গোড়ায় যায় না, এরা ইমিগ্রেশন নিয়ে ব্যস্ত, নলেজ খুব লিমিটেড, বুঝলেন? এক প্যাচ লাগাই দিলে তারপরে আর চুপ হয়ে যায়। ওই এই জজের কাছে আরেকটা ঘটনা বলে দিই, এই জজের কাছে এটা আরো ইন্টারেস্টিং, বুঝতে পারবেন। এই জজ সংক্ষেপে আমরা শেষ করব এই এই জজ করে কি, ওই ক্লায়েন্ট গেলে বহু প্রশ্ন করতে থাকে, যেমন ও প্রসিকিউটর সাইজে প্রশ্ন করে উল্টাপাল্টা করে দিয়ে কেস ডিনাই করে দেয়। এ হলো তার প্র্যাকটিস। একদিন আমি দেখছি, প্রথম আমার কাছে 1-2 বার করেছে, সে সময় আমি চিন্তা করেছি এইটা কিভাবে এই অ্যাবিউজটা স্টপ করা যায়, বুঝছেন তো ঘটনা। আই স্টার্টেড ডুইং মাই রিসার্চ, তারপরে আমি কিছু পয়েন্ট পাইছি, চিন্তাও করেছি। পরে একবার শুরু করেছে, আমি কই জাজ আমি অবজেকশন দিচ্ছি, তুমি অবজেকশন দিচ্ছি, হ্যাঁ রেগে গেছে, তুমি জাজের প্রশ্ন অবজেকশন দাও কোন আইনে? এখন আমি বললে তুমি আমার একটা আইন দেখাও। আমি তোমার আইন দেখাচ্ছি যে বিপক্ষ যে প্রশ্ন বিপক্ষ অন্য পার্টি করলে ইমপ্রপার হয়, ইলিগাল হয়, সেটা জজ করলে ইমপ্রপার। যে প্রশ্ন ইলিগাল সে প্রশ্ন জাজ করুক, প্রসিকিউটর করুক, আর যে করুক, সবার জন্য ইলিগাল। তুমি আইন দেখাও যে তুমি জজ হিসেবে কোন আইনে ইলিগাল প্রশ্ন করতে পারো, ওয়ান। আর দ্বিতীয়ত প্র্যাকটিক্যাল হচ্ছে কেন কি, তুমি জজ, সরকার এক বিপক্ষ, আমি এক বিপক্ষ, আমি প্রশ্ন করলে ওরা অবজেকশন দেয়, তুমি সেটা রুলিং দাও, মানে বিচারটা করো যে এটা ঠিক আছে কি না আছে। ওরা প্রশ্ন করলে আমি অবজেকশন দিলে তুমি সেটার বিচার করে দেওয়া, না অবজেকশন ঠিক আছে, অবজেকশন নাই, বিচার করতে তুমি বিচারটা দাও। এখন তুমি আমারে বলো, তুমি যখন প্রশ্ন করো তখন আমি যদি অবজেকশন দিই, আমার প্রবলেম, দেয়ার ইজ নো আদার জাজ টু গিভ মি এ রুলিং। তুমি তো তোমার, সেটাই আমার বড় প্রবলেম। এখন তো মানে মুখ মানে দম টম আটকে গেছে, উত্তর তো নাই কোনো, বুঝছেন না ঘটনা, উত্তর তো নাই, এরপরে তো কোনো যুক্তি নাই, না কোনো আইনও নাই তারে তারে এখন কোথায় পুরো স্টাক হয়ে গেছে। বললে তুমি দেখাও যে তোমার প্রশ্নে আমি যখন অবজেকশন চাই, কে জজ এই রুলিং দেবে, দেয়ার ইজ নো আদার জজ, তুমিই জজ, তুমি তো তোমার ওন জজ হইতে পারছো না। দেখছি যে মানে গলা এইভাবে টাইমিনরা, বুঝছে না বারা, আবার ইয়ে আছে কইতে তো পারে নাই, সরকারি লয়ার যে আর কয় জজের সামনে যে এই গল্প দিছে যে জাজ জেনকিন্ডে সে কাজকে এইভাবে ধরেছে। এখন 2 দিন পরে গেছি আর এক জজের সাথে আমার দেখা, মিস্টার সোহাগ কাম ইন্টারেস্টিং গল্প শুনছি। কি হয়েছে, জাজ জেফরি এসেছে, ভেরি ইন্টেলিজেন্ট। তুমি তো শুনছি যে এই ধরনের জাজ রে কইছো, বলে ঠিকই তো কইছি, হ্যাঁ কইছি তো দিয়েছি যে গ্রেট পয়েন্ট, আমিও করি, কিন্তু কেউ আমার এইটা কোনোদিন কয় নাই। আমি এইটা শুনে আমি সতর্ক হয়ে গেছি, থ্যাংক ইউ, তুমি আমার কোর্টে এসে আমার এই এম্বারাসটা করো নাই। আমি গেলে তুমি তো করো অনেক ভদ্রতার সাথে, তো মানে হচ্ছে আপনার এই গল্পগুলোর কনক্লুশন হলো যে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায়, সেটা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, ইমিগ্রেশন কোর্ট হোক, সার্কিট কোর্ট হোক কিংবা ফেডারেল কোর্ট হোক, সমস্ত কোর্টেই আইন সবচাইতে ক্ষমতাবান। কোন জজ বা কোন ব্যক্তি আইনের চেয়ে ক্ষমতাবান। আমি দেখছি 99% কাছে এদেশের জজদের যদি আপনি একটা ভালো পয়েন্ট দেন, লিগ্যাল কথাবার্তা বলেন, তারা অ্যাপ্রিশিয়েট করে। দিস ইজ এ সোসাইটি, আমার 27 বছরের ল প্র্যাকটিস আমি বলতে পারি, তারা মেরিটকে অ্যাপ্রিশিয়েট করে, ভ্যালু দেয়। তাইতে যার কাছ থেকে আসুক, তার গার রং যা হোক, বর্ণ যা হোক, মেরিটটাকে ভ্যালু দেয় এরা। দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ দিস সোসাইটি, বুঝছেন। আমরা আশা করব যে ডোনাল্ড ট্রাম্পের 4 বছরে যাই হয়ে থাকুক না কেন, জো বাইডেন, কমলা হ্যারিসের নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সময় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, ইমিগ্রেশনে অনেক চেঞ্জ আসবে, কঠোর পদ্ধতি থেকে উদার পদ্ধতিতে চলে যাবে, চিন্তার কোনো কারণ নাই, এটা অত্যন্ত আশাবাঞ্জক ঘটনা। এবং যে যাই বলুক না কেন, অনেক আমি দেখছি সিএনএস লয়াররা এসে ইমিগ্রেশন ব্যাপারে ওপিনিয়ন দিচ্ছে, ভুল ওপিনিয়ন দিচ্ছে, ইনক্লুডিং রুডি জিলিয়ানি বেশ কয়েক বছর আগে। কি বলছে বুঝছে না ওরা? সো এগুলা সব চেঞ্জ হয়ে যাবে, এত কঠোর থাকবে না। সো সেটা একটা ভালো দিক। আর একটা কথা আপনি বলছিলেন যে চিন্তা ভাবনা হচ্ছে ইউএস কনস্টিটিউশনে বার্থ সিটিজেনশিপ ইয়ে করা, এটাই ইম্পসিবল, এটা কোনোদিন হবে না। তার কারণ
এইটা জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগটা থাকবে, বহালই থাকবে। থাকবেই। তার কারণ কি এটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। জি, এটা কনস্টিটিউশন চেঞ্জ না করলে এইটা সম্ভব না। এন্ড কনস্টিটিউশন চেঞ্জ করা, ইউএস কনস্টিটিউশন চেঞ্জ করা দ্য ভেরি কমপ্লিকেটেড। আমরা যারাই আমেরিকায় জন্ম নিছে, মা বাপ ক্রাইম করলেও জন্ম নিলেই তারা সিটিজেন, এটা চেঞ্জ করতে পারতো না। এটা চেঞ্জ করতে পারতো না। সো এটা চেঞ্জ করা ইম্পসিবল। আই ডোন্ট থিংক দে উইল ডু ইট। ভাই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অ্যাটর্নি শেখ সেলিমের কথা এবং আমরা পরবর্তীতে তার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আরো কথা বলব। ততক্ষণ আপনারা নিরাপদ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।